টেক্কা ছবিটি পরিচালনা করেছেন গুণী পরিচালক ইলতুৎমিশ, আর টেক্কা ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, মৌসুমী, অমিত হাসান, আহমেদ শরীফ, চুন্নু, ফকিরা, দিলদার, আনোয়ারা, রুজি সামাদ, আজিম এবং আরও অনেকেই অভিনয় করেছেন টেক্কা ছবিতে। টেক্কা ছবির গল্পের শুরুতে দেখা যায় বাবুয়া অর্থাৎ আহমেদ শরীফ সিঁড়ি দিয়ে নামতেছে, এমন সময় চুন্নু এসে বলে, বাবুয়া ভাই, আমাদের একটা সুসংবাদ আছে। তখন বাবুয়া অর্থাৎ আহমেদ শরীফ বলে, কী সুসংবাদ বল? জানেন, সুলতানগঞ্জ ইউনিয়নের নয়াগাঁও গ্রামটি আমাদের এখন দখলে, কারণ কোর্ট আমাদের রায় দিয়েছে 100 বিঘা জমি আমাদের দখলে, আর কোর্ট আমাদের রায় দিয়েছে। তখন বাবুয়া হাসতে হাসতে বলে, হা হা হা, আরে বেটা, এটা তো রায় এনেছি আমি শুধুমাত্র টাকার বিনিময়ে। 20 লক্ষ টাকা দিয়েছি আমি জজ সাহেবকে আমার পক্ষে রায় দেওয়ার জন্য, কারণ ওই নয়াগাঁও গ্রামটি টেক্কা অর্থাৎ জসিমের দখলে। আর আমরা রায় পেয়েছি বলেই যে আমরা ওই নয়াগাঁও গ্রামে 100 বিঘা জমিতে আমরা দখল করতে যেতে পারবো, এটা ভাবলি কী করে? আমরা তো শুধু একটি রায় এনেছি 20 লক্ষ টাকা দিয়ে, তাও আমরা কিন্তু প্রতারণা করে। আর এদিকে টেক্কা কিন্তু নিজ কাগজের বলে এবং নিজ শক্তির বলে সে জমি দখল করে আছে। আমরা অবশ্যই টেক্কার সাথে কিন্তু পাল্লা দিয়ে আমরা পারবো না, তবে আমরা এটা বলতে পারবো যে আমরা একটা রায় পেয়েছি। এটা নিয়ে আমাদের আনন্দ হওয়ার কিছুই নেই। তখন চুন্নু বলে, এটা কি বলেন বড় ভাই? বাবুয়া ভাই, আপনি বললেন কি? আপনি কি টেক্কাকে ভয় পান? তখন বাবুয়া অর্থাৎ আহমেদ শরীফ বলে, অবশ্যই আমি টেক্কাকে ভয় পাই, কারণ টেক্কার জন্যই কিন্তু আমি সুলতানগঞ্জ ইউনিয়ন নয়াগাঁও গ্রাম ছেড়ে আমি সোনাপুর গ্রামে এসেছি। কিন্তু টেক্কাকে ছোট করে দেখার কোনোই কারণ নেই, কারণ টেক্কা এমন একটা ব্যক্তি, সে শুধু টেক্কাই নয়, আমার মনে হয় সে ইস্কাবনের টেক্কা। 52 টাসের ভিতরে কিন্তু টেক্কা 4টি থাকে, কিন্তু তার মধ্যে কিন্তু ইস্কাবনের টেক্কাটা সবচেয়ে বড়। আর টেক্কা জসিম হলো সেই ইস্কাবনের টেক্কা। তার সাথে টেক্কা দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না বিধেই কিন্তু আমি নয়াগাঁও গ্রাম ছেড়ে আমি এই সোনাপুর গ্রামে এসে বসবাস করতেছি। কিন্তু টেক্কার সাথে লড়তে হবে আমাদের কৌশলে, এবং আমাদের জনবল তৈরি করতে হবে, তারপর টেক্কার সাথে লড়তে হবে। টেক্কার বিচার জানিস? টেক্কা কী ধরনের বিচার করে? আর কী কারণে আমি এই সোনাপুর গ্রামে এসেছি? শুধুমাত্র টেক্কার বিচারের কারণে। টেক্কার বিচার হলো ন্যায় পরায়ণ, এবং সে কখনোই আপনজন অথবা ভিন্ন মানুষ পক্ষে নিয়ে সে বিচার করে না। তার বিচার হলো একেবারে সঠিক বিচার, আর তার বিচারের দায়ী আজ আমি অপরাজিত হয়ে এই সোনাপুর গ্রামে এসেছি। শুনবি আমার ঘটনা? টেক্কা একদিন আমাকে সে চোরের অপবাদ দিয়েছিল, কিন্তু আমি চুরিটা করেছিলাম। কিন্তু বিচারের আগে আমি টেক্কাকে বলেছিলাম, টেক্কা ভাই, আপনি আমাকে দয়া করেন, এবারকার মতন আমাকে রক্ষা করেন, আমি আর কখনোই কোনো অপরাধ করব না। টেক্কা বলেছিল যে, না, আমি এরকম অন্যায় বিচার করতে পারবো না। আপনি অপরাধ করেছেন, অপরাধের শাস্তি জনগণ যা দেবে, এবং আমি যে রায় দেব সেই রায়কে আপনি মেনে নিতে হবে। আপনি চুরি করেছেন এবং আপনি হাতে নাতে ধরা পড়েছেন, তাই আপনাকে এখন সেই রায় মানতে হবে। আর যদি সেই রায় না মানেন, অবশ্যই আপনাকে গ্রাম ছাড়তে হবে। তারপর আমি বিচারের ভয়ে আমি রাতের বেলায় আমার পরিবারকে নিয়ে আমি পালিয়ে এই সোনাপুর গ্রামে এসে থাকি। কিন্তু আমি টেক্কাকে এখনও ছেড়ে দিইনি। টেক্কাকে আমি যে কোনো সময়ে আমি যে কোনো ক্ষতি করতে পারি। সেই মুহূর্তে বলে, বাবুয়া ভাই, আপনি অনেক বুদ্ধিমান, কিন্তু আপনি টেক্কার সাথে লড়তে চান না, কিন্তু টেক্কা অনেক শক্তিশালী, তাই না? এদিকে টেক্কার অর্থাৎ জসিম, তার স্ত্রী থাকে খালেদা অর্থাৎ শাবানা। তো খালেদা একদিন টেক্কা অর্থাৎ জসিমকে বলে, শোনো, তুমি যে এই যে বিচার সালিশ করে বেড়াও, আমি জানি সবাই কিন্তু তোমার বিচারে খুশি হয় না। কিছু কিছু মানুষ আছে তোমার বিচারে অসন্তুষ্ট হয় এবং তোমার উপর বিরক্ত হয় এবং তোমার উপর রাগ করে। তখন টেক্কা অর্থ জসিম বলে, শোনো, আমি টেক্কা, আমি কারো পরোয়া করে আমি বিচার করি না। আমার নিজস্ব পরিচালনায় এবং আমি নিজস্ব আইন অনুযায়ী তার প্রাপ্য শাস্তি দেই এবং তাকে খালাস করে দেই। কিন্তু আমার বিচারের উপরে সরকার খুশি, এবং এই সুলতানগঞ্জ ইউনিয়নে নয়াগাঁও গ্রামের যে দায়িত্ব আমার উপর দিয়েছে সরকার, সেটা আমি পালন করি, আর আমি পালন করে যাব সততার সহিত, কারণ আমি টেক্কা,
আমি টেক্কা হয়ে তো কারোর সাথে বেইমানি করতে পারি না। শোনো, একটা কথা বলি, বাবু আবাইয়ের নাম তো তোমরা শুনছো। এই গ্রামে ছিল প্রতাপশালী। সে একদিন গম চুরি করেছিল এবং সেই চোরের দায়ে তার বিচার হবে। সে আমাকে অনেক টাকাই অফার করেছিল, কিন্তু আমি তাতে রাজি হইনি। কিন্তু বাবু আবাই বিচারের ভয়ে এবং আমার কথা সে অমান্য করে রাতের বেলা পালিয়ে যায়। কোথায় যায় এই পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায় নাই। শোনো খালেদা, একটা কথা বলে মনে রাখো, সত্য এবং ন্যায়ের পথে চললে তোমার কখনো বিপদ আসবে না। আর বিপদ আসলেও আল্লাহ তাআলা সেই বিপদ থেকে তোমাকে উদ্ধার করবে। কিন্তু যদি তুমি অসৎ কর্ম করো অথবা অসৎ কাজ করো, তারপর কিন্তু দেখা যায় তুমি যদি বিপদে পড়ো, তাহলে তুমি সেই বিপদ থেকে আর কখনো উদ্ধার হতে পারবে না। কারণ আল্লাহ তাআলা তোমাকে সেই বিপদেই ফেলে রাখবে। কারণ এটাই হলো আল্লাহর নিয়ম এবং নীতি। আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। তখন খালেদা শাবানা বলে, আসলেই তুমি একজন ন্যায়নীতিবান এবং ন্যায়নিষ্ঠ মানুষ, তাই আমি তোমাকে বিয়ে করেছিলাম এবং তোমাকে সম্মান করি। তখন এক পর্যায়ে খালেদা গিয়া জসিমকে জড়িয়ে ধরে একটা গান চলে আসে। গান শেষে দেখা যায় যে সুজন অর্থাৎ অমিত হাসান এসে বলে, ভাইয়া ভাবি, আমি তো এসে পড়েছি, আমাদের কলেজ বন্ধ হয়ে গেছে তাই আমি এসে পড়েছি। তখন দেখা যায় যে টেক্কা অর্থাৎ জসিম বলে, বেশ ভালো করেছিস। তো ভাই, লেখাপড়া কেমন চলতেছে? তখন সুজন অর্থাৎ অমিত হাসান বলে, ভাই লেখাপড়া ভালোই চলতেছে, কিন্তু হঠাৎ হঠাৎ হরতাল গণ্ডগোল হয়, তাই সেই কারণেই কলেজ বন্ধ করে দেয়। তখন আমাদের এখানে থাকাটা নিরাপদ নয়। তখন খালেদা অর্থাৎ শাবানা বলে, ঠিকই তো আছে, যখন দেখবি যে কোনো গণ্ডগোল হইতেছে ঢাকা শহরে অথবা ভার্সিটিতে গণ্ডগোল হচ্ছে, তখন সোজা কী করবি, ভাই ভাবির কাছে চলে আসবি, কারণ তোর তো ভাই ভাবি সবচেয়ে আপন। তখন জসিম অর্থাৎ টেক্কা বলে, শোন, আমি টেক্কা, আমি সবার বিচার করে বেড়াই, কিন্তু একটা কথা মনে রাখবি সুজন, এমন কোনো কাজ করবি না যে বিচারের কাঠগড়ায় তোকে দাঁড় করাতে হয় এবং সেই বিচারের রায় আমাকে দিতে হয়। তখন সুজন অমিত হাসান বলে, ভাইয়া তুমি এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না, আমি এমন কোনো কাজ করব না যে কাজের জন্য তোমার মাথা কাটা যাবে অথবা তোমার মাথা হেঁটে হবে। আমি সৎ ভাইয়ের সৎ ছেলে এবং সৎভাবেই থাকবো, এটাই আমার বিশ্বাস এবং এটাই আমার কথা। কারণ আমি অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দিই না। তখন টেক্কা অর্থাৎ জসিম বলে, ঠিক আছে, এখন ঘরে যা, খাওয়া দাওয়া কর, ফ্রেশ হ, তারপর বাকি কথা পরে শোনা যাবে। তখন খালেদা অর্থাৎ শাবানা বলে, ঠিক আছে ভাই সুজন, চলো ঘরে চলো। তখন খালেদা সুজনকে নিয়ে ঘরে চলে যায়। তখন সুজন বলে, ভাবি একটা কথা তোমাকে বলবো। তখন খালেদা অর্থাৎ শাবানা বলে, কী কথা বল? তখন সুজন বলে, ভাবি আমি একটা মেয়েকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না। তখন খালেদা বলে, তুই যে মেয়েটাকে ভালোবাসিস এটা তো কখনোই তোর ভাই মেনে নেবে না। আর এই কথা যদি শুনতে পারে তাহলে তো আমার উপর খুব রাগ করবে যে তুমি আশকারা দিয়ে দিয়ে ছেলেটাকে এরকম নষ্ট করেছো। কিন্তু দেখ ভাই, তোকে আমি সন্তানের মতো জানি, তোকে আমি অনেক স্নেহ করি, অনেক ভালোবাসি। আর তুই যদি তোর ভাইয়ের মান সম্মানের দিকে না তাকিয়ে তুই যদি একটা মেয়েকে ভালোবাসিস, আর মেয়েটির বাপ মা যদি এই বিচারে কাঠগড়ায় তোকে দাঁড় করায়, তখন তোর ভাইয়ের কি মান সম্মান থাকবে? তোর ভাই তো একজন বিচারক এবং তার নাম টেক্কা বাই বলে সবাই জানে। কিন্তু এই টেক্কা বাইয়ের যদি মাথাটা হেঁট হয়ে যায়, তখন আমাদের কি মান সম্মান থাকবে? আমাদের বংশের মান সম্মান থাকবে? তখন সুজন বলে, ভাবি আমি অত কিছু বুঝি না আর এত কিছু বুঝতেও চাই না, আমি মেয়েটাকে ভালোবাসি। মেয়েটি কালকে আমাদের গ্রামে আসবে, তাকে আমি ঠিকানা দিয়ে এসেছি, তুমি মেয়েটাকে একবার দেখে নেবে। যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি না করে দেবে, আমি মেয়েটিকে ভুলে যাব, কিন্তু আমি মেয়েটাকে অনেক ভালোবাসি। এর পরের দিন রীতা অর্থাৎ মৌসুমি চলে আসে টেক্কা অর্থাৎ জসিমের বাড়িতে। তখন মৌসুমি এসে বলে, সুজন সুজন বলে চিৎকার করতে থাকে। এমন সময় টেক্কা অর্থাৎ জসিম বলে, এই মেয়ে তুমি চিৎকার করছো কেন? তখন রীতা অর্থাৎ মৌসুমি বলে, আচ্ছা আপনার তো আজব মানুষ, হ্যাঁ, আমি চিৎকার করছি, আমি সুজনের কাছে এসেছি, সুজন আমার ক্লাসমেট, আমি তার কাছে এসেছি, তাই তাই তো আমি তাকে ডাকতেছি। তখন ত্যাগ করতে জসিম বলে, শোনো, এভাবে ভদ্র ফ্যামিলিতে এরকম চিৎকার করে কেউ ডাকাডাকি করে না, আমার মনে হয় তোমার মাথায় কোনো দোষ আছে। তখন রীতা অর্থাৎ মৌসুমি বলে, আমার মাথায় দোষ নেই, আপনার মাথায় দোষ আছে, আপনি নিজেকে অনেক বড় মনে করেন, আপনি নাম শুনেছি আপনার নাকি টেক্কা ভাই, কিন্তু এখন দেখি যে কাজকর্ম আপনি টেক্কা ভাই, আপনার কথা বলেন টেক্কার মতন। তখন টেক্কা বলে, এই মেয়ে, মুখে লাগাম দিয়ে কথা বলো, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো তুমি কি বুঝতে পারতেছো? আমার নাম টেক্কা, আমি এই এলাকার বিচার করি, আর আমার কথার উপরে কেউ কথা বলে না। তোমার সাহস দেখে আমি মুগ্ধ হতে পারতেছি না,
আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি যে তুমি কিভাবে কথা বলতেছো। তখন রীতা অর্থাৎ মৌসুমি বলে, আপনি অনেক দাম্ভিক মনে হচ্ছে, আপনি কেন আমার সাথে এভাবে কথা বলতেছেন? তখন টেক্কা বলে, খামোশ, আর একটা কথা বললে তোমাকে গাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দেব। তোমার সাহস স্পর্ধা কীভাবে হয় যে টেক্কার সামনে দাঁড়িয়ে তুমি উল্টাপাল্টা কথা বলতেছো? তখন রীতা বলে, শোনেন টেক্কা ভাই, আমি কোনো উল্টাপাল্টা বলতেছি না, আমি এসেছি সুজনের কাছে। সুজন যদি আমাকে বাড়িতে আশ্রয় দেয় অথবা বসতে বলে তো বসবো, আর যদি সুজন না বলে আমি চলে যাব। তো সেই মুহূর্তে সুজন এসে বলে, কী হয়েছে ভাই? তখন বলে, এই মেয়েটিকে বেয়াদবে একটা মেয়ে। তখন সুজন বলে, ভাই আমার সাথে একই কলেজে পড়ে, আমরা ক্লাসমেট। ও তোরা ক্লাসমেট, তাহলে মেয়েটির আচার ব্যবহারে এমন কেন? তার কথায় উল্টাপাল্টা কথা বলে, হ্যাঁ? তখন সুজন বলে, এই এই রীতা, তুমি জানো এটা আমার বড় ভাই, টেক্কা ভাই। তখন সেই মুহূর্তেই খালেদা তার শাবানা বলে, আরে তুমি সবার সাথে এরকম করে কেন? মেয়েটি ছোট মানুষ, তারা কি বুঝে কার সাথে কখন কিভাবে কথা বলতে হয়? আর তোমাকে কোন এই মেয়েটিকে চিনে? আচ্ছা শোনো বোন, তুমি ওনার কথা কিছু মনে করো না, উনি এরকমই একটু দাম্ভিক, মানে সৎ লোক তো, তাই সৎভাবেই সবাইকে দেখতে চায়, চিল্লাচিল্লি এবং হাহাকারি সে পছন্দ করে না। তখন রীতা অর্থাৎ মৌসুমি বলে, আচ্ছা আপনি তো অনেক ভালো মানুষ, আর সুজন অনেক ভালো মানুষ, তো সুজনের ভাই টেক্কা ভাই এত রাম দাম্ভিক এবং অহংকারী কেন? তখন টেক্কা বলে, এই মেয়ে, তোমাকে না বলছি উল্টাপাল্টা কোনো কথা বলবে না, তুমি আবার এখানে দাঁড়িয়ে তুমি উল্টাপাল্টা কথা বলছো। এই সুজন, ওকে ঘরে নিয়ে যা। তখন এমন সময় রীতা বলে, বাহ সুন্দর করে বললেন তো, ওই ঘরে নিয়ে যা। তখন সেই মুহূর্তে রীতা ঘরে চলে যায়। তখন রীতা এবং খালেদা অর্থাৎ শাবানাকে জড়িয়ে দিয়ে বলে, ভাবি একটা কথা বলি, আমি না সুজনকে ভালোবাসি। তখন খালেদা অর্থাৎ শাবানা বলে, চুপ করো, এই কথাটা আর একবার যদি উচ্চারণ করেছো, আর যদি আমার স্বামী যদি শুনতে পায় তাহলে কিন্তু তোমাকে এখনই কিন্তু মেরে ফেলবে। না মেরে ফেললেও তোমাকে বিচারে কাঠগড়া দাঁড় করাবে, এবং আমার দেবর সুজনকেও বিচারে কাঠগড়া দাঁড় করাবে। তাই তুমি এই কথাটা ভুল অক্ষরে বলো না। তখন রীতা অর্থাৎ মৌসুমি বলে, ঠিক আছে বলবো না, কিন্তু ভাবি আমি কিন্তু সুজনকে ছাড়া বাঁচবো না। সুজন বলে, ভাবি আমি কিন্তু রীতাকে ছাড়া বাঁচবো না, তুমি যা ব্যবস্থা করার করো, আমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আমরা লেখাপড়া করব কিন্তু আমরা বিয়ে করে একসাথে থাকতে চাই। তখন সেই মেয়েদের রেখা বলে, এই কার বিয়ে? তখন খালেদা বলে, আরে না কার বিয়ে না, ওই গ্রামের করিম চাচার মেয়ের বিয়ে, তো সেখানে দাওয়াত দিছে, সেখানে যেতে হবে। তুমি দাওয়াত পেয়েছো, আমি তো দাওয়াত পাই নাই, তাহলে আমাকে দাওয়াত না দিয়ে তোমাকে দাওয়াত দিয়েছে। তখন রীতা মৌসুমি বলে, ভাইয়া আপনি ভুল শুনতেছেন, এখানে ওই করিম চাচা কিছুক্ষণ আগেই এসেছিল, আপনি তখন আমার সাথে তর্ক বিতর্ক করতেছিলেন। তখন বলে, এই তুমি চুপ, তুমি মেহমান মেহমান মতো থাকবে। আর শোনো, আজকের দিন থেকে তুমি কালকে সকালবেলা চলে যাবে, কারণ আমার ভাই কিন্তু যুবক, আর তুমি হলে যুবতী মেয়ে। আমি চাই না যে এখানে তুমি থাকো আর গ্রামের মানুষ আমার উপর আঙ্গুল তুলে বলুক যে তোমার ভাইও খারাপ এবং তোমার ভাইও নষ্ট, আমি এটা চাই না। তখন এদিকে বাবু অর্থাৎ আহমেদ শরীফ বলে, শোন চন্ন, একটা কথা বলি, আমি কিন্তু অনেক খারাপ কাজ করেছি জানোস। আমি টেক্কার মা এবং টেক্কার বাপকে কিন্তু আমি নিজ হাতে রাতের বেলা আমি তাকে শেষ করে দিয়েছিলাম, কিন্তু টেক্কা কিন্তু জানে না। কেন শেষ করেছিলাম? কারণ এই টেক্কার বাপ আনোয়ার অর্থাৎ মঞ্জুর আলম, সেও এরকম বিচার করত, এবং তার মাও সে বিচারের রায় দিত। তাই আমি তাদের অসহ্য যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি রাতের বেলা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আমি শেষ করে ফেলি। কিন্তু টেক্কা তখন ছোট ছিল, টেক্কা জানে না যে কে বা কারা তাকে মেরেছে, কিন্তু তাদের আমি বালির চাপা দিয়ে মেরেছিলাম। সবাই জানে যে তারা হাড়ের করে মারা গেছে, কিন্তু না, আমি তাদেরকে আমি নিজ হাতে মেরেছিলাম। কিন্তু শোন, একটা কথা বলি, টেক্কা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা মানুষ। আর একটা কথা শোন, আমি জানি যে আমার মেয়ে রীতা ওই নয়াগাঁও গ্রামে গেছে। তুই শোন, আমি কাল নয়াগাঁও গ্রামে যাব এবং শব্দে বেশ ধারণ করে যাব। যদি দেখি যে টেক্কার ভাই সুজন আমার মেয়ে রীতার সাথে কোনো কিছু করতেছে, সেই মুহূর্তে কিন্তু আমরা সেই সুযোগটা নেব। আর সুযোগটা নেব, তুই আমার পাশে থাকবি, কিছু লোক তুই আমার সাথে রাখবি। আমি কাল যাব ওই নয়াগাঁও গ্রামে। দীর্ঘ 20 বছর পর আমি নয়াগাঁও গ্রামে যাচ্ছি, এখন চল আমার সাথে, কালে যাব। তো এমন সময় দেখা যায় সুজন এবং রীতা অর্থাৎ মৌসুমি, অমিত হাসান
তারা প্রেম ভালোবাসার কথা বলতেছে এবং জোরাজুরি করতেছে। সেই মুহূর্তেই বাবু আবাই গিয়ে দাঁড়ায়। এই বেত্তমিজ, তুমি আমার মেয়ের সাথে তুমি এই খোলা ময়দানে তুমি অপকর্ম করতেছো, এটা তো আমি মেনে নিতে পারি না। তখন সেই মুহূর্তে চুন্নু গিয়ে গ্রামবাসীকে ডেকে নিয়ে আসে। গ্রামবাসীরা সেখানে এসে উপস্থিত হয়। তখন বলে, এই সুজন, তোমাকে তো ভালো মানুষ মনে করছিলাম, তুমি কেন একটা মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি করতেছো? তখন রীতা অর্থাৎ মৌসুমি বলে, হ, এই ছেলেটা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। জানেন, এই ছেলেটা বলছে আমাকে ভালোবাসে, কিন্তু সে বিয়ে করতে রাজি না। এই খবরটা আবার টেক্কা অর্থাৎ জসিম পেয়ে যায়। টেক্কা অর্থাৎ জসিম সেখানে গিয়ে দাঁড়ায়। তখন দাঁড়ায়, টেক্কা বলে, কি হয়েছে এখানে? তখন একজন মুরব্বী বলে, টেক্কা ভাই, আপনার ভাই এই মেয়েটাকে নাকি নষ্ট করতে এখানে এনেছে, এই মেয়েটি নিজেই বলেছে। তখন টেক্কা অর্থাৎ জসিম বলে, এই মেয়ে, তুমি তো কালকে আমাদের বাড়িতে ছিলে এবং তুমি নাকি আমার ভাইয়ের সাথে একই কলেজে লেখাপড়া করো, এখন তুমি উল্টাপাল্টা কথা বলতেছো কেন? রীতা বলে, শোনেন, আমি উল্টাপাল্টা কোনো কথা বলতেছি না, কারণ আপনার ভাই আমাকে এখানে আপনাদের বাড়ি থেকে এখানে নিয়ে এসেছে নষ্ট করার জন্য, কিন্তু আমি সেটা করতে দিই নেই। এখন আমাকে সে নষ্ট করার চক্রান্ত করেছে, সে আমার গায়ে হাত দিয়েছে, আমার ইজ্জত নষ্ট হয়ে গেছে। তাই আমি চাই যে আপনার ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিতে হবে, আর যদি বিয়ে না দেন তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। তখন বাবু অর্থাৎ আহমেদ শরীফ বলে, শোনো টেক্কা, একটা কথা বলি, তুমি কি আমাকে চিনতে পেরেছো? হয়তো তুমি আমাকে চিনতে পারো নাই, তাহলে দেখো আমাকে চিনতে পারো কিনা। তখন দেখা যায় মুখের চাপ দাড়িটা খোলার পর বলে, তুমি কি এখন আমাকে চিনতে পেরেছো? তখন টেক্কা অর্থাৎ জসিম বলে, হ, আমি চিনতে পেরেছি, আপনি তো বাবুয়া, বাবুয়া ভাই। এই গ্রামে আপনি গম চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন, আপনার কি খেয়াল আছে? আপনার বিচার করব বলে আমি আপনাকে তারিখ ঘোষণা করেছিলাম, কিন্তু আপনি রাতের বেলা কি করেছেন? আমাকে অনেক টাকা অফার করেছিলেন, কিন্তু আমি রাজি হইনি। তখন সে রাতেই আপনি এই গ্রাম থেকে পালিয়ে গিয়েছিলেন। এখন আপনার মেয়েকে দিয়ে আমার বায়ুর উপর চাপিয়ে দিয়েছেন আমাকে, এবং আমার বিচার কার্য থেকে পদত্যাগ নেওয়ার জন্য না। আমি কিন্তু হাল মানতে রাজি না। আমি হলাম ইস্কাবনের টেক্কা। আমার ভাই যেহেতু অন্যায় করেছে, কিন্তু অন্যায় করে না, এখানে চক্রান্ত করা হয়েছে। আমি জানি আপনারা মা, আপনার মেয়ে আর আপনি মিলে এটা চক্রান্ত করেছেন। আমার বাড়িতে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার চক্রান্ত করেছেন এবং আপনি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু শোনেন বাবু আবাই, আগামীকাল বিচার বসবে। বিচারের রায় কার পক্ষে দেব সেটা আপনি এখানে উপস্থিত থাকবেন। আগে আপনার বিচার করা হবে, কেন আপনি সেদিন পালিয়ে গিয়েছিলেন। তখন গ্রামবাসী বলে, সেটা পরের ব্যাপার, সে 20 বছর আগে গম চুরি করেছিল, সেই বিচার এখন হবে না। এখন তোমার ভাই যেটা অন্যায় করেছে, অর্থাৎ আপনার ভাই যেটা অন্যায় করেছে সেই বিচার হবে বিচারের মজলিসে। তখন টেক্কা বলে, ঠিক আছে, বিচারের আসামি তো আমার ভাই। তখন খালেদা গিয়ে বলে, শোনো, বিচারের রায় কিন্তু উল্টাপাল্টা তুমি দিবে না। প্রয়োজনে সুজন কিন্তু আমাদের সন্তান, আমাদের কোনো ছেলে মেয়ে নেই, তাই সুজনের সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে দেবে, এই বিচারের রায় দেবে। আর যদি তোমায় এরকম বিচার রায় দাও যে তোমার ভাইকে তুমি গ্রাম ছাড়া করে দিবে, এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। আর আমি কিন্তু আমার সন্তান ছাড়া আমি থাকতে পারবো না। তুমি এই রায়টাই দেবে, যে রায়টা আমি তোমাকে বললাম। তখন টেক্কা অর্থাৎ জসিম বলে, শোনো, আমি টেক্কা, আমি কেন যেন তেন টেক্কা না, আমি ইস্কাবনের টেক্কা। আমি হরত নূতনের টেক্কা না, চিরার টেক্কা না, আমি হলাম ইস্কাবনের টেক্কা। আর আমার বিচার সঠিক এবং ন্যায়সঙ্গত হবে। তখন বিচারের রায়ে সেখানে তখন টেক্কা বলে, শোনেন, আমি বিচার করতেছি, আমি যেখানে বিচার করি সেখানে তো আপনারা কোনো কথা বলেন না। তখন গ্রামবাসী বলে, না, আমার বিচারটা কি আপনারা তো জানেন। যদি কোনো ছেলে কোনো যুবতী মেয়েকে অপহরণ অথবা ধর্ষণ করার চেষ্টা করে, তাহলে তার বিচারটা কি হয়? তাকে কি করতে হয়? তাকে গ্রাম ছাড়া করে দিতে হয় এবং মেয়েটিকে বিয়ে করে গ্রাম ছাড়া করতে হয়, তাই তো না? এখন আমি বিচার করব, আমার ভাই যেহেতু অপরাধ করেছে, একটা মেয়েকে সে জঙ্গলে নিয়ে গেছে, মেয়েটি স্বীকার করেছে, আমার ভাই কোনো কথা বলে নেই, তাহলে আমার রায় কি? আমার বাড়িতে সে আশ্রয় পাবে না, এই মেয়েটিকে সে বিয়ে করে এই গ্রাম ছেড়ে যেতে হবে। তখন বাবা বলে, না, এই বিচার আমি মানি না। কয়, না, এই বিচার আপনাকে মানতে হবে। আমার বাড়িতে আমার ভাই হয়েছে তাতে কিছু নাই, সে একটা আসামি। এই আসামির কখনোই আমার বাড়িতে স্থান সে পাবে না। আমি জানি
যে আপনি যে চক্রান্ত করেছেন, যে বা চালাকি করেছেন, আপনার মেয়েকে বিয়ে দিয়ে আমার বাড়িতে রেখে আমার উপর নির্যাতন করবেন, আমার স্ত্রীর উপর নির্যাতন করবেন, এটা তো আমি হতে দিতে পারি না। তো আমার বিচারের রায় কি, যে আপনার মেয়েকে আমি বিয়ে দেব এখন আমার ভাইয়ের সাথে, অর্থাৎ সুজনের সাথে। কাজে নিয়ে এসো রেখে, কাজে নিয়ে এসে বিয়ে পড়ায়। তখন টেক্কা অর্থাৎ জসিম বলে, আমি ইস্কাবনের টেক্কা, আমি জেনতনের টেক্কা না, আমি হরতন বা রুইতন বা চিরার টেক্কা না, আমি হলাম ইস্কাবনের টেক্কা। আমার রায় একটাই, সুজন আপনি এই মেয়েটিকে এই মুহূর্তে বিয়ে করবেন, এবং রীতা আপনিও সুজনকে বিয়ে করবেন। বিয়ে করার পর আপনারা এই গ্রামে থাকতে পারবেন না, কারণ এই গ্রামে থাকার কোনো নিয়ম এবং নীতি নেই। আমি যতগুলি বিচার করেছিলাম এরকম বিচার করেছি, কিন্তু আপনারা কখনো এই গ্রামে আসতে পারবেন না। তখন বিয়ে করার পর তাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়ার কথা বলে। তখন সেই মুহূর্তে খালেদা অর্থাৎ শাবানা বলে, না আমি এই বিচার মানি না, আমার ছেলেকে ছাড়া আমি কখনো থাকতে পারবো না। তখন টেক্কা অর্থাৎ জসিম বলে, চুপ করে থাকো, একটা কোনো কথা বলবো না। তুমি যদি আমার কথা শোনো, আমাকে যদি তুমি ভালোবেসে থাকো, আর যদি তুমি স্বামীকে শ্রদ্ধা করে থাকো, আর স্বামীর বিচার যদি তুমি মেনে থাকো, তাহলে এই মুহূর্তে তুমি তোমার বাড়িতে চলে যাও। আর যদি তুমি আমার আদেশ অমান্য করো, তাহলে তুমি আমার গড়ে তুমি ঢুকতে পারবে না। তুমি কি স্বামীর ভালোবাসা চাও, আদর্শ সোহাগ চাও, নাকি তুমি তোমার দেবর অর্থাৎ তোমার সন্তানের সাথে তুমি চলে যেতে চাও? তোমার জন্য দুইটা পথ খোলা আছে, একটা হলো তোমার স্বামীর ভালোবাসা এবং আদর্শ সোহাগ এবং তোমার ঘর। আর যদি তুমি এটা না চাও, তাহলে তুমি সন্তান এবং তোমার দেবরের সাথে তুমি চলে যেতে পারো, আমি কোনো দুঃখ করব না, আফসোসও করব না। তখন খালেদা অর্থাৎ শাবানা বলে, না, আমার স্বামীর গড়ে হলো সবচেয়ে বড়, আমি আমার সন্তানের থেকে আমার স্বামীর গড়ে হলো সবচেয়ে বড়। আমার সন্তান ঠিক আছে, আমার দেবর ঠিক আছে, আমার দেবর কথা কখনো আমি আমি কখনোই আমি আমার দেবর মনে করিনি, আমি সন্তান মনে করতাম। কিন্তু আমার স্বামীর গড়ে হলো সবচেয়ে জান্নাত, আমার বেহেশত, আমার স্বামীকে ছাড়া তো আমি যেতে পারবো না। তখন সুজন অর্থাৎ অমিত হাসান বলে, ভাবি ভাইকে একটু বোঝাও না, আমাকে তোমাদের বাড়িতে একটু আশ্রয় দাও। তখন ত্যাগ করতে জসিম বলে, শোন আমি একটা কথা বলি, আজ থেকে তুই আমার ভাই না, আজ থেকে তুই আমার হয়ে গেলি শত্রু। কারণ তুই শত্রুর মেয়ের সাথে তোর বিয়ে দিয়েছি আমি, আর শত্রুর মেয়ে কখনোই তোর আপন হবে না। কারণ তোকে চক্রান্ত করেই তোকে বিয়ে করার জন্য এই বাপ বেটি মিলে এখানে এসেছে। 20 বছর ধরে এই নয়াগাঁও গ্রামে সে আসতে পারে না, সে এখন অন্য গ্রামে থাকে, কারণ চোরের দায়ে সে সেখান থেকে চলে গেছে। তখন সুজনতা মিশন বলে, ঠিক আছে ভাই, আমি চলে গেলাম, যদি তোমার কখনো আমার প্রয়োজন মনে করো তখন তুমি আমাকে ডেকো, এই ভাই তোমার পাশে এসে দাঁড়াবে। তখন টেক্কা বলে, শোন, এই টেক্কার কখনোই কারো প্রয়োজন হয় না, টেক্কা নিজে জীবন দেবে, কিন্তু কারো সহযোগিতা নেবে না। এটাই হলো টেক্কার নীতি এবং নিয়ম, তুই চলে যা। তখন রীতা অর্থাৎ সুজন চলে যায় সেখান থেকে, বাবুয়া এবং সবাই সেখান থেকে চলে যায়। তখন বাবুয়া তার চুন্নুকে বলে, শোন চুন্নু, কি করলাম আর কি হয়ে গেল, যে আশায় বুক বাঁধলাম যে আমার মেয়ে সেখানে গিয়ে সংসারে আগুন লাগিয়ে দিবে আর আমি সেই গ্রামের বিচারক হব, কিন্তু তা তো হলো না, এখন কি করা যায়? তখন চুন্নু বলে, বাবুয়া ভাই, একটা ভালো প্রস্তাব আছে, আপনি যদি আপনার মেয়ের জামাইকে যদি আপনার বাড়িতে আশ্রয় দেন, তাহলে আমি একটা ফোন দিয়ে আপনাকে বের করে দিতে পারবো। ঠিক আছে, তুই এক কাজ কর, সুজন আর রীতাকে আমাদের বাড়িতে নিয়ে আয়। তখন সুজন আর রীতাকে তাদের বাড়িতে নিয়ে আসে। এদিকে টেক্কা বলে, শোনো, যে চক্রান্তটা বাবুয়া করেছিল সেটা আমি সফল হতে দিই নাই, কারণ আমি সফল হতে দেব না, কারণ আমি হলাম ইস্কাবনের টেক্কা। আমি জানি সে চক্রান্ত করবে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে পারবে না। এদিকে একদিন আহমেদ শরীফ অর্থাৎ বাবুয়া বলে চুন্নুকে, শোন একটা কথা বলি, এখানে মিশা সদাগরকে খবর দে। মিশা সদাগর সেই মুহূর্তে চলে আসে। বাবুয়া ভাই, কেন আমাকে খবর দিচ্ছেন? শোন, 2-1 দিনের ভিতরে তুই নয়াগাঁও গ্রামে যাবি, সেখানে গিয়ে টেক্কাকে মেরে ফেলবি। এই কথাটা আবার অমিতা দাদা সুজন শুনতে পায়। সুজন বলে, কি, ভাইয়াকে মেরে ফেলবে? আচ্ছা, আমি বুঝতে পারছি, নিশ্চয়ই এখানে চক্রান্ত আছে। ভাইয়া ভাবিকে যদি মেরে ফেলে তাহলে নিশ্চয়ই আমার শ্বশুর সেই গ্রামের বিচারক হবে, আর সেই সুযোগটা তো আমি কখনোই করতে দিতে পারি না। কারণ আমার ভাই, আমার একটা রক্তের টান আছে, কথায় আছে না, রক্তের বাঁধন যায় না ছিঁড়া। আমার ভাইকে যদি মেরে ফেলে তাহলে আমি বেঁচে থেকে লাভ কি? সেই মুহূর্তে সুজন অর্থাৎ অমিত হাসান চলে যায় নয়াগাঁও গ্রামে।
তখন টেক্কাকে বলে, ভাইয়া ভাইয়া ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে ভাইয়া, তোমাকে মারা চক্রান্ত করছে বাবুয়া ভাই, আমি সেখান থেকে পালিয়ে এসেছি, আমাকে মারার চেষ্টা করছিল, কিন্তু তারা দল ফল নিয়ে আসতেছে তোমাকে মারার জন্য। তো টেক্কা অর্থাৎ জসিম বলে, শোন, আমাকে মারা এত সস্তা না, আমাকে মেরে ফেলবো, শোন, তোকে আমি আশ্রয় দেব না, তুই মিথ্যা কথা বলতেছিস, আমাকে মারার সাহস বাবুয়া কখনোই পাবে না, তুই এখান থেকে চলে যা, তুই আমাকে অপমান করেছিস, তুই আমার কথা শুনিস নাই, তুই আমার শত্রুর মেয়েকে বিয়ে করেছিস, তুই হয়ে গেছিস শত্রুর আপন, তুই আমার হয়ে গেছিস শত্রু, তুই এখান থেকে চলে যা। তখন খালেদা বলে, তুমি কি বলতেছো, নিশ্চয়ই এখানে কোনো চক্রান্ত আছে, তুমি বুঝতে চেষ্টা করো, সুজন কেন এখানে আসবে, নিশ্চয়ই সুজন কোনো একটা কিছু শুনতে পেরেছে। তখন দাদা সেই মুহূর্তেই দেখা যায় তারা গাড়ি করে সেই গ্রাম চতুর্দিকে ঘেরাও করে ফেলে। বাবা তখন চিৎকার করে বলে, শোন টেক্কা, তোকে মারার জন্য আমরা এসেছি, তোর ভাই পালিয়ে এসেছে, তোর ভাইকে আমরা মেরেই ফেলতাম। সেই মুহূর্তে দেখা যায় রীতা অর্থাৎ মৌসুমী এসে টেক্কার সামনে গিয়ে বলে, ভাইজান, সম্পূর্ণ এটা চক্রান্ত ছিল আমার বাবা, আমার বাবা চক্রান্ত করে আমাকে পাঠিয়েছিল, কিন্তু আমি সুজনকে ভালোবাসতাম, কিন্তু আমার বাবা আমাকে ভুল কথা বলেছে এবং ভুল সিদ্ধান্ত দিয়েছে, তাই আমি ভুল কথা শুনে আপনাকে বিপদে ফেলার জন্য এখানে এসেছি আমি। ভাইয়া, আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন। কিন্তু তখন রীতা বলে, বাবা, তুমি এখান থেকে তোমার দল ফল নিয়ে চলে যাও, যদি আমার ভাইজানের উপর একটা আঘাত আনো তাহলে তোমাকে আমি ছাড়বো না। তখন টেক্কা অর্থাৎ জসিম বলে, শোন, আমি হলাম ইস্কাবনের টেক্কা, আমাকে মারতে কেউ পারবে না। তখন সেখানে শুরু হয়ে যায় একটা অ্যাকশন, মারামারি, গোলাগুলি। তখন টেক্কা বলে, শোন, তখন এক পর্যায়ে যখন বাবু অর্থাৎ সবাই পরাজিত হয়ে পালিয়ে যেতে চায়, তখন বাবু একসময় বলে, শোন টেক্কা, আমি তোর বাপ মাকে মেরেছিলাম, কারণ তোর বাপও একজন বিচারক ছিল, সৎ বিচারক, তোর বাপও আমার কথা শোনে নাই, তাই আমি তোর বাপকে মেরেছিলাম, এখন তোকে মারবো। তখন টেক্কা বলে, তুই আমার বাপকে মেরেছিলি বালিশ চাপা দিয়ে না, এখন তোকে আমি কি করব। তখন সেই মুহূর্তে টেক্কা গিয়ে মানে বাবু অর্থাৎ আহমেদ শরীফকে শেষ করে ফেলে। তখন শেষ হওয়ার সময় বাবু অর্থাৎ আহমেদ শরীফ বলে, আমি তো চলে যাচ্ছি পরপারে, তো ভাই একটা কথা বলি, আমি অন্যায় করেছিলাম, ভুল করেছিলাম, তোমরা আমার মেয়েকে কখনো কষ্ট দিও না, আমার মেয়েকে তোমরা আপন করে নিও। তখন বাবুয়া, চুন্নু, মিশু সতর্ক তারা সেখানে মারা পড়েন। তখন অমিত হাসান এবং মৌসুমী, শাবানা এবং টেক্কা জসিম সবাই মিলে যায়। গ্রামবাসীরা সবাই উল্লাস করে বলে, টেক্কা ভাই জিন্দাবাদ, টেক্কা ভাই জিন্দাবাদ, এবং টেক্কা ভাইয়ের বিচার ঠিক আছে, টেক্কা ভাই সৎ লোক, সৎ বিচারক। এভাবেই পরিচালক ইলতুৎমিশ টেক্কা ছবির গল্পটা শেষ করেন। শেষ করার পর এবং ছবিটা যখন কমপ্লিট করা হলে মুক্তি দেয়, ছবিটা সুপার ডুপার বাম্পার হিট হয় এবং দর্শক জনপ্রিয়তা পায়, এবং টেক্কা নাম ভূমিকা জসিম অভিনয় করে প্রশংসা কুড়ায়, এবং জসিম অনেক নাম করে এই টেক্কা ছবিতে।